আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দেশে অবৈধ বিদেশি 2.5 লাখ, বছরে পাচার $3.15 বিলিয়ন। বাংলাদেশে অবৈধ বিদেশির সংখ্যা কমপক্ষে 2.5 লক্ষ, আর তারা বাংলাদেশ থেকে বছরে পাচার করছেন $3.15 বিলিয়ন বা 26,400 কোটি বাংলাদেশি টাকা। এক পরিসংখ্যান থেকে সব তথ্য জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশে কোনো বিদেশিকে অবৈধভাবে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছি। এরপর জানাবো, উত্তেজনা কি কাটবে? বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক আজ। বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক এফওসি আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এবার ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর এটি ভারতের সাথে উচ্চ পর্যায়ের প্রথম কোনো বৈঠক। এদিকে হাসিনাকে কখন ফেরত চাওয়া হবে জানালেন প্রেস সচিব। ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া শেষ করে তারপর শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান। এদিকে চাকুরিতে রাজনৈতিক নেতাদের মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি চাকুরিতে যারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারে জানাবো, সাত সকালে দিল্লির 2 স্কুলে বোমা হামলার হুমকি। সাত সকালে দিল্লির 2টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পশ্চিম বিহারের ডিপিএস আরকে পুরম এবং জিডি গোয়েস্কা স্কুলকে সোমবার 9 ডিসেম্বর ভোরে এই হুমকি দেওয়া হয়। পরে স্কুলে আসা শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোয় পৌঁছেছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ ও তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মস্কোতে পৌঁছেছেন। রাশিয়া তাদেরকে এবং তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশে অবৈধ বিদেশি 2.5 লাখ, বছরে পাচার $3.15 বিলিয়ন। দেশে অবৈধ বিদেশি সংখ্যা কমপক্ষে 2.5 লাখ, আর তারা বছরে পাচার করছে $3.15 বিলিয়ন বা 26,400 কোটি টাকা। এক পরিসংখ্যান থেকে সব তথ্য জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশে কোনো বিদেশিকে অবৈধভাবে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছি। বড়দিন ও 31st নাইট উপলক্ষে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধভাবে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে থাকতে দেয়া হবে না। বাংলাদেশ সরকার থেকে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন দেশের নাগরিক কতজন অবস্থান করছে এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কতজন আছে সেই পরিসংখ্যানটা এখন আমার কাছে নেই। অনেক দেশই আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না। তবে কোন দেশের অবৈধ নাগরিক বাংলাদেশে বেশি থাকতে পারে সেটি আপনারা ভালোভাবে জানেন। এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, আইন শৃঙ্খলার সাথে এটা জড়িত নয়, এর সুনির্দিষ্ট কোনো কারণও নেই। তবে বাংলাদেশে যারা অবৈধ রয়েছেন তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কারণ অবৈধভাবে তারা বাংলাদেশে প্রবেশ করে তারপর বাংলাদেশ থেকে প্রত্যেক বছর $3.15 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রায় ব্যাপক
ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে। এ কারণে এদেরকে বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে তাদেরকে বৈধ হওয়ার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যারা অবৈধ তাদেরকে বাংলাদেশ থেকে আবার বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং যারা বাংলাদেশে বৈধ কাগজপত্র নিয়ে আসছেন শুধুমাত্র তারাই থাকতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। উত্তেজনা কি কাটবে? বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক আজ। বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক FOC আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেয়ার পর এটি ভারতের সাথে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা প্রশমন হওয়ার পাশাপাশি সামনে এগিয়ে চলার পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। FOCতে দুই দেশের সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ থাকে। এতে বাণিজ্য, সীমান্ত, কানেক্টিভিটি, অভিন্ন নদীর পানির মতো বিষয়গুলোর পাশাপাশি সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বিষয়ের মধ্যে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সাম্প্রতিক নির্যাতনের অভিযোগ তুলে ভারত থেকে ক্রমাগত প্রোপাগান্ডা ও আন্তর্জাতিক মহলের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ বিরোধী তৎপরতা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতা উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো, দুই দেশে অবস্থিত পারস্পরিক মিশনগুলোর নিরাপত্তা সহ আস্থাবোধক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। FOCতে অংশগ্রহণ করতে আজ সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব। তিনি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতের পর রাতেই ঢাকা ত্যাগ করবেন। মূল বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে একান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে। মিস্ত্রির সফর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে FOC একটি প্রথম পদক্ষেপ। দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতেই দুই দেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে পারে। আমরা মনে করি ভারতের সাথে আমাদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। আমাদের সাথে এই সম্পর্ক স্বাভাবিক রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তাই দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করতে উভয় দেশ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। হাসিনাকে কখন ফেরত চাওয়া হবে জানালেন প্রেস সচিব। ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরে এনে আইনের সম্মুখীন করতে চাই। যে গণহত্যা হলো জুলাই আগস্টে, যে 1500 মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তিনি। এ সময় তিনি বলেন, এর আগে যত গুম খুন হয়েছে তিনি তো সরকার প্রধান ছিলেন। প্রতি বছর $16 বিলিয়ন পাচার করা হয়েছে, যা দেশের জনগণের টাকা। এটা চুরি করে বাইরে চলে গেছে। এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি। শফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যেহেতু ভারতের সাথে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের জন্য তাকে যাওয়া হবে। তিনি বলেন, আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি। এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে প্রত্যর্পণ করতে চাইব। আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশ ভারতের সাথে ন্যায় এবং মর্যাদার সম্পর্ক চায়। ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন, আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করব। সূত্র বাসস। চাকরিতে রাজনৈতিক নেতাদের মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা। আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারি চাকরিতে যারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করবেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থায় কর্মরত থাকা অবস্থায় রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা
পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিচ্ছে। রোববার ৮ই ডিসেম্বর বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, গণমাধ্যমে যেসব দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে সেগুলো যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলা হতো। জনগণের অর্থের অপচয় রোধ করতে হবে। তিনি আর বলেন, অনেক জায়গায় জনপ্রতিনিধি না থাকার কারণে বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ভাটা পড়েছে। সব জায়গায় অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপদেষ্টা বলেন, বেশিরভাগ রাস্তা, ফুটপাত, পার্ক, খাল, নদী, খেলার মাঠ সহ অন্যান্য জায়গায় দখল করে আছে, সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারদের বিরুদ্ধে আমরা দ্রুত অ্যাকশনে যাব। পাশাপাশি ফুটপাতে যারা দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছে তাদের পুনর্বাসনের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে আমরা পরিকল্পনা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে নগর ভবনে জুলাই অভ্যুত্থানে ২০২৪-এর ফটো গ্যালারির উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।